এক টুকরো মাংসও যেন বেঁচে না থাকে, কাক পক্ষীতেও যেন আমাদের প্ল্যান টের না পায়। আরে সিংহ, আপনি এমনি এমনি টেনশন নেবেন না। একটা লাশও জানতে পারবে না অন্য লাশের সাথে কি হয়েছে। আপনি ভরসা রাখুন। আরে থাক থাক, বেশি বকতে হবে না। দেখতেই তো পেয়েছি আগের বার তোদের ক্ষমতা। একা একটা ছেলেকে 10 জন মিলে আটকে রাখতে পারলি না ডেরাতে। তোদের আবার বড় বড় কথা আসে কোথা থেকে? আরে ওটা তো... দাদা, বেশি কথা না বলে নিজের কাজ কর, নাহলে আমিও ভুলে যাব সব। যাই হোক, এখন মাথা ঠান্ডা করে বেরিয়ে পড়। এবারে কিন্তু কাজ হাসিল হওয়া চাই। অন্ধকার যখন ঘন হয়ে আসে, নিস্তব্ধতা হাজির হয় দরজার পাশে। ঠিক তখনই ঝড়ের মতো আচমকা হামলে পড়ে এক দুঃসাহসী চরিত্র, কিরিটি রায়, যার কাছে দোষীদের সব জারিজুরি খান খান হয়ে ভেঙে যায়। আজ তার জীবনের সবচেয়ে বড় রহস্যের ওপর থেকে পর্দা সরানোর দিন। তাই আর দেরি না করে চটপট শুনে ফেলুন নিহার রঞ্জন গুপ্তর কাহিনী, অবগুণ্ঠিতা অবলম্বনে সিংহের ডেরায় কিরিটি। কলকাতা শহরের নতুন ত্রাস, মায়ের কোল থেকে বাচ্চা উধাও। কৃষ্ণা খবরের কাগজের হেডলাইনটা পড়েই কাগজটা গুটিয়ে রেখে দিল। ঠিক সেই সময় ঘরে ঢুকলো সুব্রত। কি ব্যাপার, খবরের কাগজ পড়া হয়ে গেল এরই মধ্যে? কি পড়বো? সেই তো এক খবর, বাড়ি থেকে বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। কারণ সবার অজানা, এমনকি বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে তাও জানা যাচ্ছে না। তাহলে আর পড়ার কি আছে? যাই হোক, তুমি বসো, আমি জঙ্গলিকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণা উঠতেই হঠাৎ কিরিটিদের ড্রয়িং রুমের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যালো কিরিটি বাবু, আমি তালুকদার। না, সুব্রত বলছি। কিরিটি একটু ব্যস্ত আছে, আপনি আমাকে বলুন। ভীষণ সমস্যায় পড়ে গেছে সুব্রত বাবু, আপনি তাড়াতাড়ি একবার কিরিটি বাবুকে নিয়ে থানায় চলে আসুন। ঠিক আছে, যতটা জলদি হয় আসছি। তবে ঘটনা কি গুরুতর? আজ সকালের খবর কাগজ পড়েছেন নিশ্চয়ই? ও, ওই বাচ্চা উধাও হওয়ার কেস? হ্যাঁ, ওই ব্যাপারেই কাজ আছে। রানুর বাবা ডক্টর বোস সাধারণত একটু বেশি রাত্রি করেই বাড়ি ফেরেন। কাজেই ওনার স্ত্রী অমিয়া দেবীর সমস্ত কাজ সেরে শুতে যেতে রাত্রি প্রায় 11:30 বেজে যায়। খাওয়া দাওয়ার পর রাত্রি 9টার সময় ওনাদের মেয়ে রানু এসে বিতানকে বিছানা থেকে ডেকে তুলল। বিতানকে কয়েক মাস আগেই এক অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছেন ডক্টর বোস। সে রানুর পাশের ঘরে একাই শুতো। রানু ডাকতেই ঘুম ভেঙে বিতান রানুর মুখের দিকে তাকালো। বারান্দার ঢাকনি দেওয়া ইলেকট্রিক বাতির আলোটা রানুর মুখের উপর এসে পড়েছে। চোখ দুটো যেন তার কি এক উত্তেজনায় চকচক করছে। ও ভয়ে চোখ বুজে ফেলল। রানু অধীর হয়ে বিতানকে আবার ধাক্কা দিল। কি রে, কই চল, যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। বিতান উঠে বসল। দুজনে পা টিপে টিপে এসে সিঁড়ির সামনে দাঁড়ালো। আমার খুব ভয় করছে রানুদি, মা যদি বকে। আরে বোকা মেয়ে, চল, মা জানতে পারবে কি করে? আমরা তো খানিকক্ষণ পরেই এসে আবার শুয়ে থাকবো, কেউ টের পাবে না। আমার কিন্তু বড্ড ভয় করছে। আরে আয়, দেরি করিস না, ফিরতে আবার দেরি হয়ে যাবে। দুজনে এসে রাস্তায় দাঁড়ালো। অন্ধকার রাত, তার উপর আবার ব্ল্যাক আউটের মহড়া। গ্যাস লাইটের ম্লান আলো রাস্তার উপর একটা আলো ছায়া তৈরি করেছে। বাড়ির সামনের জনমানবহীন রাস্তাটা পার হয়ে রানুর পিছু পিছু বিতান এসে দেশবন্ধু পার্কের মধ্যে ঢুকল। পার্কটাও জনহীন, কেউ কোথাও নেই। ময়দানের মাঝখান দিয়ে লাল সুরকির রাস্তা ধরে দুজনে এগিয়ে চলে। কাছেই একটা বেঞ্চির ওপরে বসে কে যেন গান গাইছে। কে গাইছে রানুদি? ও তো বিশু পাগলা, এই পাড়াতেই থাকে। আরে চল, আবার থামলি কেন? ওই গেটের মুখে কুলপি বড় ফলা থাকে, তাড়াতাড়ি চল।
দুজনে এসে যখন ওদিককার গেটের সামনে দাঁড়ালো, জায়গাটা খালি খালি, সেখানেও জনমনীষী নেই। কই তোমার বরফওয়ালা রানুদি? এখানে তো আজ নেই দেখছি। বোধহয় ওই রাস্তার মাথায় বসেছে। চল তো দেখি। না না রানুদি, আজ থাক, চল আমরা বাড়িতে ফিরে যাই। আমার বড্ড ঘুম পাচ্ছে। আরেকদিন এসে কুলফি মালাই খাবো। মা যদি আমাদের খোঁজে তাহলে দেখতে না পেয়ে ব্যস্ত হয়ে যাবে। রাস্তার পাশে ঢাকনা দেওয়া গ্যাস লাইটের খানিকটা আলো এসে রানুর মুখের ওপর পড়েছে। হঠাৎ রানুর মুখের দিকে তাকিয়ে বিতানের খুব ভয় লাগলো। সারা মুখ জুড়ে এক ভয়ানক ভ্রুকুটি, চোখগুলো কি এক উত্তেজনায় যেন জল জল করছে। কিন্তু দুজনেই চোখাচোখি হতেই রানু মুখের ওপরে একটা হাসি টেনে আনলো। কি ভীতু মেয়ে রে তুই বিতান, আয় আয় বলছি। দুজনে আছি তো, ভয় কিসের? ওই তো রাস্তার মোড় দেখা যাচ্ছে, কতক্ষণই বা লাগবে, যাব আর আসবো, চল। তখনই বিতান যেন বেঁকে দাঁড়ালো। আবার রানুর মুখের ওপরে একটু আগেকার হিংস্র ভাবটা ফুটে উঠল। চট করে এগিয়ে এসে সে বিতানের একখানা হাত চেপে ধরল। কি বললি পেতনি? যাবি না? তোকে যেতেই হবে। তোর কোনো কথা আমি শুনবো না। যদি না যাস তবে তোকে খুন করে ফেলবো। সে রাতে ওই এলাকায় পাহারা দেবার কথা ছিল হাবিলদার শিশিরের। বিতান আর রানু যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসে, তখন থেকেই শিশিরের সতর্ক দৃষ্টি তারা এড়াতে পারেনি। রাত্রি 9টার সময় ওদের দুজনকে বাড়ি থেকে বের হতে দেখে ও বেশ আশ্চর্য হয়ে গিয়েছিল। আড়ালে থেকে শিশির ওদের দুজনের অজান্তে ওদের পিছু নিয়েছিল। ওদের দু এক কথা ওর কানে আসতেই ও আরো বেশি সতর্ক হয়ে গেল। ও বুঝতে পারল সকলের অজান্তে বিতানের অনিচ্ছা সত্ত্বেও রানু তাকে বাড়ির বাইরে নিয়ে এসেছে। কিন্তু কেন? বিতান কিন্তু হঠাৎ রানুর এই পরিবর্তনে চমকে গেল। রানু যেন রাগে তখন ফুলছে। পেতনি, রাক্ষসী, কেন তুই আমাদের বাড়িতে এলি? হ্যাঁ, কেন মা তোকে ভালোবাসবে? কেন তোকে আদর করবে? তুই কেন মরিস না? কেউ তোকে চায় না, কেউ না। রানুদি, ও কথা বলো না, বলো না। আমি তো তোমার কিছু করিনি। আমি তোমাকে কত ভালোবাসি। ভালোবাসিস? কে তোকে ভালোবাসতে বলেছে? কে চায় তোর ভালোবাসা? তুই আর আমাদের বাড়িতে ফিরে যেতে পারবি না। তুই যদি আবার আমাদের বাড়িতে যাস তবে রাতে তুই ঘুমোলে চুপি চুপি উঠে বাবার অপারেশনের ছুরি দিয়ে তোর গলা কেটে ফেলবো। রানুদি, রানুদি, ওগো তোমার দুটি পায়ে পড়ি, আমি বেরো না। আমি কোথায় যাব? তা আমি জানি না। তোর যেখানে খুশি তুই মর্গে যা। ঠিক এমন সময় হঠাৎ ভীষণ জোরে একটা কালো রঙের সিডেন বডি মোটর গাড়ি এসে ওদের সামনে ব্রেক কষে দাঁড়ালো। গাড়িটা আসার সঙ্গে সঙ্গেই দুজন লোক গাড়ির দরজা খুলে নেমে ওদের সামনে এসে দাঁড়ালো। শিশির ততক্ষণে বুঝে গেছে একটা প্রকাণ্ড ষড়যন্ত্র আছে এর মধ্যে। আর অপেক্ষা করা নয়, সে চট করে ওদের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ অন্ধকার থেকে শিশিরকে ওদের সামনে আসতে দেখে লোক দুটো চমকে ফিরে দাঁড়ালো। কে তুই? কি চাস? আমি যেই হই, আগে বল তোরা কি চাস? এমন সময় একজন এগিয়ে এসে শিশিরের নাকের ওপরে অতর্কিতে ঘুষি বসালো। অতর্কিতে আঘাত পেয়ে শিশির খুঁড়িয়ে পড়ে গেল। মানকে, আর দেরি নয়, শিগগির ছুরিটাকে গাড়িতে তোল। শিশির কিন্তু ততক্ষণে হামলা সামলে নিয়ে আবার এগিয়ে এসেছে। তিনজনে মারামারি শুরু হয়ে গেল। বিতান পালাতে চায়, কিন্তু রানু তাকে জাপটে ধরে। এমন সময় আর একটা লোক গাড়ি থেকে নেমে এলো। বিতান রানুর হাতখানা এক মোচড় দিয়ে ছাড়িয়ে অন্ধকারে অন্যদিকে লাফিয়ে পড়ল। ঠিক সেই সময় রানুকে কে যেন একটা ভারী চাদর দিয়ে ঢেকে ফেলল। রানু হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো, কিন্তু সে সবই বৃথা। লোকটা রানুকে চাদর সমেত পোঁটলার মধ্যে তুলে নিয়ে গাড়ির মধ্যে ফেলে দিয়ে দরজা আটকে দিল। মানকে, কোবরা, শিগগির আয়। তার চিৎকার শুনে মানকে গোবরা তাড়াতাড়ি শিশিরকে এক ধাক্কায় ফেলে দিয়ে ছুটে গাড়ির মধ্যে গিয়ে উঠে বসল। রাস্তার একটা ইটে প্রচণ্ড আঘাত লাগায় শিশিরের মাথা তখন কেটে গিয়ে রক্ত ঝরছে।
সে উঠে যাবার আগেই গাড়িটা অদৃশ্য হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় বিতান চমকে গিয়েছিল। তারপর ও যখন দেখল গাড়িটা চলে গেল, ও পায়ে পায়ে শিশিরের কাছে এসে দাঁড়ালো। শিশির এক হাতে মাথাটা চেপে ধরে পড়ে আছে। কে? আমি বিতান। শিশির অনেক কষ্টে উঠে দাঁড়ালো। তবে তোমাকে ওরা নিতে পারেনি। একটু একটু করে তখন বিতানের মনে সাহস ফিরে আসছে। সে শিশিরের কাছে আরো একটু এগিয়ে এলো। কিন্তু ওরা যে রানুদিকে নিয়ে গেল, কি হবে? আপনি কে? আমার নাম শিশির। আমি পুলিশের তরফ থেকে তোমাদের এলাকাটা পাহারা দিচ্ছিলাম। চলো চলো, এখনই তোমাদের বাড়িতে যাই। আমাকে এখন এই কাছাকাছি থানার কোনো ইন্সপেক্টরকে ফোন করতে হবে। মাথায় খুব যন্ত্রণা করছে। বিতানের সঙ্গে শিশির যখন ডক্টর বোসের বাড়িতে এলো, ঠিক তখনই ডক্টর বোসও গাড়ি থেকে নামছেন। বিতান আর শিশির গিয়ে বাড়িতে ঢুকতেই ডক্টর বোসও তাদের পিছন পিছন এসে বাইরের ঘরে ঢুকলেন। কে আপনি? কাকে চান? এ কি বিতান, এত রাত্রে কোথায় গিয়েছিলে? শিশির তখন সংক্ষেপে আগাগোড়া সমস্ত ব্যাপারটি ডক্টর বোসকে বলল। ডক্টর বোস, আমাকে আমাকে এক্ষুনি কাছাকাছি কোনো থানায় ফোন করতে হবে। আপনার ফোন কোথায়? ডক্টর বোস শিশিরের মুখে সমস্ত ঘটনা শুনে যেন হতবাক হয়ে গেছেন। কোনো মতে আঙুল তুলে ঘরের কোণে ফোনটা দেখিয়ে দেন। ওদিকে পুলিশ শিশিরের ফোনে খবর পেয়ে আর একটু অপেক্ষা করল না। আমরা এখনই আসছি, তুমি অপেক্ষা করো। এদিকে বাড়ির মধ্যে খবর পৌঁছালো। হন্তদন্ত হয়ে অমিয়া দেবী বাইরের ঘরে এসে ঢুকলেন। সব কি শুনছি গো? রানুকে নাকি কারা ধরে নিয়ে গেছে? ডক্টর বোস তার মেয়ে রানুর স্বভাব জানতেন। শিশিরের মুখে সমস্ত ব্যাপার শুনে মেয়ের জন্য যেমন তিনি উৎকণ্ঠায় ছিলেন, তেমনি মেয়ের ব্যবহার নিয়ে লজ্জিত ছিলেন। বিতান তখন একটা সোফার উপর বসে হাতে মুখ ঢেকে ফুলে ফুলে কাঁদছিল। স্ত্রীকে সংক্ষেপে গোটা ব্যাপারটা খুলে বললেন ডক্টর বোস। রানু যে আমাদের এতখানি খারাপ স্বভাবের হয়েছে তা কোনোদিনই ভাবিনি আমিও। আমি জানি না কিরিটিকে আমি কি উত্তর দেব। হ্যাঁ, বিতান কোনো সাধারণ অনাথ আশ্রমের বাচ্চা নয়। পুলিশের উদ্ধার করা বাচ্চাদের একটা অনাথ আশ্রমে রাখা হতো। সেই অনাথ আশ্রম থেকেই সুব্রত আর কিরিটির কথায় ডক্টর বোস বিতানকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন। আসলে বিতানের উপর হামলা হওয়ার একটা আশঙ্কা করছিল কিরিটি। বাচ্চা উধাও হওয়ার যে কেসটা এসেছিল, সেই কেসেরই শিকার হয়েছিল বিতান। কিন্তু নিজের বুদ্ধি আর সাহসিকতার জোরে নিজে বেঁচে ফিরে এসেছিল। কিন্তু ওর ওপর বিপদের ছায়া ছিল সর্বক্ষণ। তার ওপর শত্রু অজানা, তাই ওর সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। অন্যদিকে বোস পরিবারও একটি মেয়েকে দত্তক নিতে চাইছিল, তাই নিজেদের পরিচিতির সুবাদে সুব্রতই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। অমিয়া দেবী স্বামীর মুখে গোটা ব্যাপারটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তার মেয়ের চিন্তার চেয়েও কিরিটির কাছে মুখ দেখাবেন কি করে, সেই পরিস্থিতির চিন্তায় পড়ে গেলেন। রানুর অপহরণের খবর পেয়েই ডক্টর বোসের বাড়িতে চলে এলো কিরিটি আর সুব্রত। ঝড়ের মতো ঘরে ঢুকলো কিরিটি। ওকে ঘরে ঢুকতে দেখেই বিতান ছুটে এসে ওকে দু হাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। রানুদিকে ধরে নিয়ে গেছে ওরা, কি হবে এবার? কেঁদো না বিতান, এক্ষুনি রানুকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে ভেবে দেখো তো, তুমি কি লোকগুলোকে দেখতে পেয়েছিলে? না, আমি দেখতে পাইনি, কিন্তু আমি ওদের কথা শুনেছি। ওদের মধ্যে দুজনের নামও জানি। আরে সাবাস, এবার তুমি আমাদেরকে নামগুলো বলে দাও, আমরা ঠিক খুঁজে নিয়ে আসবো তোমার রানুদিকে। মানকে আর গোবরা। নাম দুটো শুনতেই সুব্রতর মনটা কু ডেকে উঠল। তার হঠাৎ মনে হলো এই নামগুলো সে আগে বেশ কয়েকবার শুনেছে, আর যেখানে শুনেছে সেই জায়গাটা খুব একটা সুবিধার নয়। তুমি ঠিক বলছো, এই নাম দুটোই বললো।
হ্যাঁ তো বললো তো, একবার নয় 2-3 বার বললো। ঠিক আছে, এতেই আমাদের অনেক সুবিধা হবে। আমরা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো রানুকে। আমিও যাব আপনাদের সঙ্গে। আমি তাদের সবকিছু জানি। কোথায় তারা রানুদিকে ধরে নিয়ে গিয়ে রাখবে তা আমি জানি। ওরা তো আমাকেও ধরে নিয়ে গিয়েছিল, আমি তাই দেখেছি ওদের আস্তানা। ওরা হয় কোনো একটা উত্তরের ঘরে রানুদিকে রেখেছে, নয়তো একটা পুরনো বাড়ির নিচের তলায়। বিতানের কথা শুনে কিরিটির মাথায় এক অন্য চিন্তা এলো। বিতান, তুমি এখনো অবধি আমাদের যা যা সাহায্য করেছো সেটাই অনেক, কিন্তু এখন ওদের ডেরায় তোমার যাওয়া মোটেই ভালো হবে না। আমরা এরপর বাকিটা দেখে নিচ্ছি। তুমি বাড়িতে বাবা মায়ের কাছে থাকো, আমাদের তোমাকে দরকার। কথা শেষ করে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। সুব্রত এগিয়ে গেল ডক্টর বোসের দিকে। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। আমি অবশ্যই রানুকে ফিরিয়ে আনব, কিন্তু ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিতানকে একটু চোখে চোখে রাখবেন। ডক্টর বোস ও অমিয়া দেবী একসঙ্গে মাথা নেড়ে জানালেন তারা বিতানকে সামলে রাখবেন। তাঁদের তরফ থেকে আশ্বস্ত হয়ে কিরিটির পিছন পিছন সুব্রতও বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। কিরিটি আর সুব্রত থানায় পৌঁছেই চলে গেল তালুকদারের ঘরে। তালুকদার সেখানেই ছিলেন। ডাক্তার বোসের বাড়ি থেকে কি কিছু সূত্র পেলেন? বিতান 2টো লোকের নাম শুনেছে, মানকে আর গোবরা। হ্যাঁ, আর এই নাম দুটোই আমি আগে শুনেছিলাম, সেই সময় যখন নেকড়ের থাবা আমাকে আটকে রেখেছিল। সে কি সুব্রতবাবু, আপনি ঠিক বুঝতে পেরেছেন এরা সেই লোকই? দেখুন, এক কিনা আমরা জানি না, কোনো সূত্রও নেই, কিন্তু সুযোগ যখন একটা এসেছে তখন আমাদের তো এগোতেই হবে। আর আমার মন বলছে এই কাজ ওই নেকড়ের থাবার দলেরই। আর তাই যদি হয় তাহলে আমাদের হাতে এক মোক্ষম অস্ত্র আছে। কি? আগেরবার সুব্রত যখন ওদের ডেরায় আটকে পড়েছিল তখন ফেরার সময় আপনার জন্য একটা উপহার এনেছিল। সেই উপহারটিকে একবার দেখব। কিরিটির কথা শুনে তালুকদার প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই বুঝতে পারছিল কিরিটি আসলে সুব্রতর ধরে আনা গুন্ডাটিকে খুঁজছে। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সে ট্রায়ালে আছে, তাই তাকে কাল সকালের আগে থানায় আনা সম্ভব নয়। তালুকদারের কথা শুনে কিরিটি আর সুব্রত তালুকদারের ঘরেই 2টো সোফায় গা এলিয়ে দিল। এই রে, করছেন কি? আসামি না আসা অবধি আমরা এখানেই থাকবো। আপনি পারলে ওকে ভোর রাতে আনানোর ব্যবস্থা করুন। বুঝতেই তো পারছেন, এতগুলো বাচ্চাকে হারিয়েছে তাদের মায়েরা, আমরা আর একজন মাকেও সেই কষ্ট দিতে পারবো না। সুব্রতর কথা শুনে তালুকদার চট জলদি বেরিয়ে গেল রুম থেকে, আর সুব্রতরা সারাদিনের ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই তালুকদার সুব্রতর ধরে আনা গুন্ডাটিকে থানায় নিয়ে এলো। আরে আরে আসুন মিয়া সাহেব, সব ঠিক আছে তো? তোরা কি ভাবছিস তোরা আমাকে এখানে আটকে রাখতে পারবি? হ্যাঁ, খালি একটা সুযোগের অপেক্ষা, একটা সুযোগ। তারপর না সিংহ আমাকে তোদের নাকের তলা থেকে বার করে নিয়ে চলে যাবে, তোরা কিচ্ছু করতে পারবি না। তোমার সিংহ কেমন হে? তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হয়, লুকিয়ে থাকতে হয়? সেই সামনাসামনি কিছুই করতে পারে না। শেষবার তো বলেছিল কোথায় যেন পালাচ্ছে, তাহলে আবার নতুন ঝামেলা বাঁধালো কেন? হ্যাঁ, সিংহকে অত সহজ ভাববেন না। উনি চাইলে না আপনি কবেই সাফ হয়ে যেতেন। দুনিয়া আপনাকে মারতে চান না তাই। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তা হঠাৎ আমার প্রতি এত সদয় হওয়ার কারণ কি? সেটা আমরা কেউ জানি না। বেশ, সে তুমি নাই জানলে, আমি না হয় সাক্ষাতেই জিজ্ঞাসা করে নেব। কিন্তু তোমার এই সিংহের গুহা কোথায় কোথায় আছে সেটা জানো তো? মানে নেকড়ের থাবা কোথায় ছড়িয়ে আছে, সেই ঠিকানাগুলো সব মনে আছে তো? কিরিটির কথা শুনে মিয়ার চোখে মুখের ভাব কেমন যেন বদলে গেল। না না, আমি কিছু চিনি না। আমি ওই চিতপুরের বাড়িতে থাকতাম, আর অন্য কোনো এলাকায় কিছু চিনি না। চিনিস না বললে তো হবে না চাঁদ, বলতে তোকে হবেই। দেখো, জাপানি মারপাচ দেখতে আমার খুব একটা ভালো লাগে না, আর এবার তোমাদের সিংহ যা করেছে তাতে তার নিস্তার নেই। তাই তুমি যদি ভালোই ভালোই আমাদের সাহায্য করো তাহলে আমরা না হয় তোমাকে রাজসাক্ষী হওয়ার সুযোগ করে দিতে পারি। মিয়া আর কোনো কথা না বলে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল। না, আমি কিছুই বলতে পারবো না। সিংহ জানতে পারলে আমাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। গঙ্গা কারোর বাবার কেনা নয় মিয়া, আর চাইলে আমিও সেখানে অনেককেই ভাসাতে পারি। যাই হোক, তুমি ভেবে দেখো কি করবে, তবে ভাবার সময় শেষ হবে আজ বিকেলে। চলো সুব্রত,
কালো আলকাতরার মতো রাত, শনশন করে বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। সেই অন্ধকারেই দুজন লোক বেরিয়ে এলো রাস্তায়। সেখানেই সুব্রত ডিমলার গাড়িখানা অপেক্ষা করছিল। গাড়িতে উঠে বসে ড্রাইভারকে চিতপুরের দিকে নিয়ে যেতে বলল সুব্রত আর কিরিটি। গাড়ি ছুটে চলল। চিতপুর রোডের সেই বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে ড্রাইভারকে সতর্ক করে সুব্রত আর কিরিটি গাড়ি থেকে নামল। রাত্রি তখন বোধ করি প্রায় 12টা। চিতপুরের রাস্তাটা তখন একেবারে নির্জন হয়ে যায়নি। মানুষের চলাচল তখনও বেশ আছে। দু একটা খালি মোষের গাড়ি পিচের রাস্তার ওপর দিয়ে আওয়াজ তুলে চলে গেল। ঠিক সেই সময় উল্টো দিকের একটা গলি থেকে একেবারে ভূতের মতো সামনে এসে দাঁড়ালো আরও 3-4 জন লোক। তবে এরা কেউ শত্রুপক্ষ নয়, পুলিশ আর মিয়া। মিয়া কিরিটিকে সাহায্য করতে রাজি হয়েছে। তার কথাতেই আজকের এই নৈশ অভিযান। তালুকদার, আপনাদের কেউ পিছু নেয়নি তো? না কিরিটি বাবু, আমরা সবাই আপনার কথা মতো থানা থেকে নিজের নিজের বাড়ি চলে গেছিলাম। তারপর সেখান থেকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে থানায় পিছন দিক থেকে ঢুকে মিয়াকে নিয়ে এসেছি। কেউ কিচ্ছু টের পায়নি। আমি আর সুব্রত মিয়ার সামনে থাকবো, আর আপনারা পিছনে। বলো মিয়া, কোন দিকে এগোবো? এই দরজা দিয়ে ঢুকবো না, এই বাড়িতে বাচ্চারা থাকে না। ওইদিকে একটা সরু গলির মধ্যে দিয়ে গেলে অন্য একটা বাড়িতে ঢোকার একটা দরজা আছে, সেই বাড়িতেই ঢুকবো। সিংহ কি সেখানেই থাকে? তাহলে রানু কি ওখানেই থাকবে? ওসব কথা এখন থাক, আগে যাওয়া যাক। আর কথা না বাড়িয়ে ওরা সবাই মিয়ার পিছন পিছন এগোতে লাগলো। মিয়া ফুটপাতের উপর দিয়ে বাড়িটার গা ঘেঁষে ঘেঁষে কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ একটা সরু অন্ধকার গলির মধ্যে ঢুকে গেল। সুব্রতরা ওর পিছন পিছন এগিয়ে চলল। আলো বাতাসহীন দুটো বাড়ির মাঝে দুর্গন্ধময় সংকীর্ণ পথ। আলো জ্বালবো? না না, আপনার পেছন পেছন আসুন। এই পথ একমাত্র দলের লোক ছাড়া আর কেউ জানে না। এই অন্ধকারে মনে হচ্ছে যেন সব বন্ধ হয়ে যাব। অতি কষ্টে অন্ধকারে ঠাহর করে মিয়ার পায়ের শব্দ অনুসরণ করে ওরা এগিয়ে চলে। হঠাৎ একসময় চলতে চলতে মিয়া থেমে গেল। সাহেব, বলো। তোমার পেছনেই আমি। বলছি, এবার একবার আলোটা জ্বালুন তো। সুব্রত পকেট থেকে টর্চ বের করে জ্বালালো। সামনেই একটা জানালা। জানালার কপাট দুটো বন্ধ। কতকালের কাঠের পুরাতন কপাট, ফ্যাকাশে বর্ণ, জীর্ণ। মিয়া উঁচু হয়ে জানালার বন্ধ কপাটের গায়ে হঠাৎ একটা ধাক্কা দিতেই কপাট দুটো মৃদু একটা শব্দ করে খুলে গেল। জানালার গায়ে শিক বসানো। মাঝখানের দুটো শিক নেই, বাকিগুলো আছে। এই জানালাটা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে হবে সাহেব। তবে আপনারা দাঁড়ান, আগে আমি ভেতরে গিয়ে দেখে আসি, তারপর আপনারা আসবেন। কিন্তু ওকে একা। সুব্রতর কথা শেষ হলো না। কিরিটি আসলে হাত দিয়ে সুব্রতকে থামিয়েছে। মিয়া জানালার একটা শিক 2 হাতে ধরে ঝুলে উঠে পড়ল এবং পর মুহূর্তেই জানালা পথে শিকের মাঝের রাস্তা দিয়ে গলে অন্ধকার ঘরের মধ্যে ওপাশে অদৃশ্য হয়ে গেল। সুব্রতরা হাতের টর্চ নিভিয়ে নিঃশব্দে অন্ধকারে মিয়ার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বড় বড় সব বাড়ি, বেশিরভাগই দোতলা তেতলা, খালি পড়ে আছে। একতলাগুলো গুদাম ঘর হিসাবে ব্যবহৃত হয়। অন্ধকারে কয়েকটা মশা কানের কাছে ভন ভন করছে। হঠাৎ সুব্রতর পায়ের ওপর দিয়ে প্রকাণ্ড একটা ইঁদুর সরসর করে চলে গেল। সুব্রত শশব্যস্ত হয়ে সরতে গিয়ে প্রায় তালুকদারের গায়ে পড়েই যাচ্ছিল, কিন্তু কিরিটি ওর হাতটা ধরে নিল। এই সংকীর্ণ অন্ধকার গলি যেন হঠাৎ ওদের গিলে খেতে চাইছে। হঠাৎ এমন সময় ওরা মিয়ার ডাকে চমকে উঠল। সাহেব আছেন? কিছু পেলে? সমস্ত বাড়িটা আমি ঘুরে দেখে এলাম সাহেব, কিন্তু ওরা কেউ কোথাও নেই। একমাত্র অবু আর বঙ্কা একটা করে বসে বসে কথা বলছে। এখানে নিশ্চয়ই ওরা রানুকে নিয়ে আসেনি। তবে এখন কি উপায়? সিংহের ওখানে এখন আমাদের যেতে হবে সাহেব।
আমার মনে হয় ওরা নিশ্চয়ই রানুকে ওখানেই ধরে নিয়ে গেছে। মিয়া আবার জানালা ধরে নিচে লাফিয়ে পড়ল। চলুন দিলওয়ালার ওখানে যাওয়া যাক। সেটা আবার কোথায়? বেশি দূরে না, ওই বড় রাস্তার উপরেই, অল্প দূরে। জলদি চল। ওরা আবার গলি থেকে বের হয়ে বড় রাস্তার উপরে এসে পড়ল। বড় রাস্তার উপর দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে আবার একটা সরু গলির মধ্যে ঢুকে গেল। এই গলিটা আগেকার চাইতে সামান্য একটু বড় বটে, তবে এখানে আলোর কোনো চিহ্ন নেই। অন্ধকারে কিছুটা পথ এগিয়ে গিয়ে মিয়া একটা তেতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সাব, এই বাড়িতেই দিলওয়ার থাকে। আরো ছিল দেখুন, সামনে একটা ছোট পাঁচিল থাকবে। সুব্রত মিয়ার কথা মতো টর্চ জেলে দেখল সামনে প্রায় 2.5 হাত উঁচু একটা পুরনো পাঁচিল, আর তার গায়েই একতলার একটা ছোট ছাদ। ছাদের ওপরে একটা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে। আলোটা নিভিয়ে দিন সাব। ওই পাঁচিলের ওপর উঠে জলের ট্যাঙ্কের ওপর দাঁড়ালে দেখতে পাবেন বারান্দা। বারান্দাটায় লাফিয়ে পড়বেন, সেটা দোতলার বারান্দা। বারান্দা দিয়ে একটু এগোলেই দেখবেন নিচে নাম্বার কাঠের সিঁড়ি। তা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে আগে একটা দরজা খুলে দিন। তুই যাবি না? না, আগে আপনারা যান। সিংহ মাঝে মাঝে এখানে এসে থাকে, আমাকে দেখতে পেলে আর বাঁচিয়ে রাখবে না। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। না, তুই দাঁড়া, আমি যাব। কিরিটিকে আর কোনো কথা বলতে না দিয়ে সুব্রত নিমেষে প্রস্তুত হয়ে নিল। তারপর অন্ধকারে 2 লাফিয়ে চেষ্টা করতেই 3য় বারে ও পাঁচিল ধরে ফেলল। নিমেষে ও হাতের ওপর ব্যালেন্স করে পাঁচিলের ওপর উঠে বসল। পাঁচিলের ওপর থেকে ট্যাঙ্কের ওপর উঠতে বেশি বেগ পেতে হলো না। হ্যাঁ, ঠিকই বলেছে মিয়া, সামনেই সরু একটা ফালি মতো বারান্দা দেখা যাচ্ছে বটে। অতি সন্তর্পণে লাফিয়ে সুব্রত বারান্দায় গিয়ে পড়ল। বারান্দায় কোনো আলো নেই, অন্ধকার। একটা খালি ঘর, তার দরজা খোলা, হাঁ হাঁ করছে। সুব্রত কিছুক্ষণ কান পেতে শোনবার চেষ্টা করল, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই। হঠাৎ যেন মনে হলো অন্ধকারে কোথা থেকে একটা চাপা কান্নার শব্দ কানে আসছে। সুব্রত থমকে দাঁড়ালো। তাই তো, কার কান্নার শব্দ? এমন সময় একটা চাপা গর্জন শোনা গেল। এই থামঝড়ি, একবার নড়বি তো গলার নলি কেটে রেখে দেব। সুব্রত চমকে উঠল, কিন্তু ঠিক ঠাউর করে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখেও বুঝতে পারল না কোথা থেকে শব্দটা আসছে। আর দেরি নয়, ও বারান্দা দিয়ে আরেকটু এগিয়ে গেল। আকাশের বুকে তখন সরু এক ফালি চাঁদ উঠেছে। চাঁদের ক্ষীণ আলোয় সুব্রত দেখতে পেল সামনেই একটা ভাঙা পুরনো কাঠের সিঁড়ি, নিচে একটা সরু উঠোন। চাঁদের আলোয় সবই অস্পষ্ট লাগছে। সুব্রত আর দেরি না করে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে এলো। উঠোনের ওপাশে একটা মাত্র ঘর, ঘরের দরজাটা খোলা। আলো হাতে ঘরের মধ্যে ঢুকতেই ও দেখল ঘরের মধ্যে একটা খিল আঁটা দরজা। আন্দাজেই ও বুঝতে পারল এইটাই এ বাড়ি থেকে বাইরে বেরোবার রাস্তা। সুব্রত খিলটা খুলে ফেলতেই দরজা ঠেলে কিরিটি ঘরের মধ্যে ঢুকে গেল। পেছনে মিয়া আর তালুকদার। কিরিটি, কার যেন চাপা কান্নার শব্দ শুনতে পেলাম। ঠিক, তাহলে তারা এখানেই রানুকে নিয়ে এসেছে। ওদের কথার মাঝখানে মিয়া এগিয়ে এলো। সামনে কোনো বিপদ নেই মনে হচ্ছে, এবারে আপনারা আমার পিছন পিছন আসুন। ওরা আবার এগিয়ে চলল। উঠোনটা পার হতেই আর একটা দরজা। এ দরজাটা ভেজানোই ছিল, ঠেলা দিতেই খুলে গেল। সামনেই একটা ঘর, ঘরের মাঝখানে একটা কাঠের টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছে। সেই টেবিলের সামনে একটা টুলের উপরে পিছন ফিরে বসে একটা লম্বা চওড়া লোক আপন মনে বিড়ি ফুঁকছে। সাব, এই দিলবার, সিংহের ডান হাত। লোকটার গায়ে একটা কুর্তা আর লুঙ্গি। সুব্রত মুহূর্তে সমস্ত পরিস্থিতিটা দেখে মনে মনে একবার একটা ছক কষে নিল। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চারিধারে পরীক্ষা করে নিল। আশেপাশে আর কোনো দ্বিতীয় প্রাণী নজরে পড়ে না। দেখ কিরিটি, লোকটা চোখ খুলে বসে থাকলেও নিজের জ্ঞানে কিন্তু নেই।
এবার যদি লোকটাকে পিছন থেকে হঠাৎ আক্রমণ করে ঘায়েল করা যায়, তাহলে আমরা ওকে বাগে আনতে পারবো। ঠিক আছে, যা করবি সাবধানে। তুই ওকে সামলা, আমি সেই ফাঁকে ঘরের ভেতর থেকে রানুকে খুঁজে দেখি। সুব্রত মাথা হেলিয়ে সম্মতি জানালো। তারপর সুব্রত হঠাৎ গিয়ে দিলওয়ারকে পিছন থেকে 2 হাতে জাপটে ধরল। অতর্কিতে এমনভাবে ধরায় লোকটা ভয়ানক চমকে গিয়েছিল এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কিন্তু সেটা মুহূর্তের জন্য মাত্র। পরক্ষণেই হুঁশ ফিরতেই লোকটা ভীষণ জোরে একটা ঝাপটা দিয়ে গায়ের সব শক্তি প্রয়োগ করে নিজেকে সুব্রতর হাতের বাঁধন থেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করল। লোকটার গায়ে প্রচণ্ড শক্তি। কিরিটি ততক্ষণে এক দৌড়ে সামনের ঘরের ভেজানো দরজাটা ঠেলে ঘরের মধ্যে ঢুকল। ভেতরের ঘরটা ছোট। এখানেও ঘরের এক কোণে একটা কাঠের বাক্সের উপরে একটা হ্যারিকেন টিমটিম করে আলো দিচ্ছে। ঘরের মাঝখানে একটা দড়ির খাটিয়ার উপর হাত পা বাঁধা অবস্থায় রানু পড়ে আছে। কিরিটি এসে রানুর সামনে দাঁড়ালো। রানু কিরিটিকে দেখে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। বাঁধা হাত পা নিয়ে আবার হেলে পড়ে গেল। কিরিটি তাড়াতাড়ি রানুর হাত পায়ের বাঁধন খুলে দিতে লাগলো। বাঁধন খোলা হয়ে গেলে রানু খাটিয়ার ওপর উঠে বসল। ওদিকে ততক্ষণে সুব্রত লোকটাকে ঘায়েল করে তার বুকের ওপরে চেপে বসেছে। লোকটা সুব্রতকে তার নিজের শরীরের উপর থেকে ফেলে দেওয়ার জন্য প্রবল চেষ্টা করছে। এই সময় কিরিটি রানুকে 5 কোলা করে নিয়ে আগের ঘরে ফিরে গেল। সুব্রত লোকটাকে কায়দা করে আনলেও নিজে তখন ভীষণ হাঁপাচ্ছে। কিরিটি ঘরের চারপাশে একবার চকিতে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে দেখে নিল। হঠাৎ ওর নজরে পড়ল ঘরের কোণে একটা লোহার ডান্ডা পড়ে আছে। কিরিটি ছুটে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা তালুকদারের হাতে রানুকে দিয়ে ঘরে ঢুকে ডান্ডাটা হাতে তুলে নিল, আর তারপরেই সেই ডান্ডাটা দিয়ে এক বাড়ি মারল লোকটার মাথায়। লোকটা একটা আর্তনাদ করে উঠল। দেখতে দেখতে তার হাতের মুঠো শিথিল হয়ে গেল। লোকটা জ্ঞান হারালো। সুব্রত উঠে দাঁড়ালো। আজ আরো একবার তার প্রাণ বাঁচালো কিরিটি। সে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু কিরিটি তাকে থামিয়ে দিল। এখানে আর এক মুহূর্ত দেরি নয়, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়, কেউ এসে পড়তে পারে। জায়গাটা আমরা চিনে গেছি, পরে আরো লোক নিয়ে আসতে হবে। বুক ভরা উৎকণ্ঠায় অমিয়া দেবী ও ডক্টর বোস আজ বাইরের ঘরের 2খানা সোফায় মুখোমুখি হয়ে জেগে বসেছিলেন। রাত্রি তখন 3:30 বেজে গেছে। সুব্রত রানুকে কোলে নিয়ে ঘরে ঢুকল। অমিয়া দেবী। কে? এই নিন অমিয়া দেবী, আপনাদের রানু। অমিয়া দেবী আকুলভাবে মেয়ের দিকে দৌড়ে এসে তাকে কোলে তুলে নিলেন। কেমন করে, কোথায় ওকে খুঁজে পেলেন কিরিটি বাবু? সেসব এখন আপনার না জানলেও চলবে। আপাতত একটু মেয়ের সাথে বসুন, ওকে সময় দিন। আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না। না, ধন্যবাদ যদি দিতেই হয় ডক্টর বোস, তবে সেটা আমার নয়, মিয়ার প্রাপ্য। সে না থাকলে আজ রানুকে উদ্ধার করা কোনো মতেই সম্ভব হতো না। আর মিয়াকে ধরে আনার জন্য খানিকটা ধন্যবাদ সুব্রতরও প্রাপ্য। ডক্টর বোস এগিয়ে এসে সুব্রতকে জড়িয়ে ধরলেন। সকল ভাষা আজ যেন তিনি হারিয়েছেন। তার চোখে মুখে কেবলই কৃতজ্ঞতার ছাপ। আচ্ছা, অনেক রাত হয়েছে, ওদের শুতে নিয়ে যান মিয়া দেবী। এখন আমরা যাই, কাল সকালে আপনারা না হয় একবার থানায় আসুন, তখনই সব কথা না হয় খুলে বলবো। হাতে আমাদের অনেক কাজ বাকি। এই শেষ রাতে আপনারা নাই বা গেলেন, আপনাদের শরীরের উপর কম ধকল তো যায়নি। বাকি রাতটুকু এখানেই শুয়ে বিশ্রাম করে নিন না। সেই ভালো, আজ রাত্রে আপনারা আর কোথাও যাবেন না। পরিশ্রমে সবারই শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। আপাতত খানিকটা বিশ্রাম বিশেষ প্রয়োজন, তাই তারা রাজি হয়ে গেল। সুব্রত আর কিরিটি আজও সোফাতেই গা এলিয়ে দিল। পরের দিন সকাল হতেই কিরিটি আর সুব্রত একদল পুলিশ নিয়ে আবার গিয়েছিল দিলওয়ারের বাড়িতে, কিন্তু
সেখানে গিয়ে যা দেখেছিল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না ওরা। আবার সেই গলির মোড়ে পৌঁছাতেই ওরা দেখেছিল কালো ধোঁয়ার একটা রেখা গলি থেকে বেরিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছিল। ওরা ধোঁয়ার উৎসস্থল খুঁজতে গিয়েই দেখতে পেল দিলওয়ারের বাড়িটা পুড়ে গেছে, আর সেখান থেকেই ধোঁয়ার শেষ রেখা বেরিয়ে আসছে। কিরিটি দৌড়ে ভেতরে ঢুকে গেল। তখনও আগুন সব জায়গায় নেভেনি, কিন্তু ও যেন কি খুঁজে বেড়াচ্ছে। সুব্রত আর অপেক্ষা না করে ভেতরে ঢুকতে যেতেই হঠাৎ কিরিটি বেরিয়ে এলো। দাঁড়া সুব্রত, পুরো বাড়িটাই চলে গেছে মনে হচ্ছে, তবে আমি সব দেখতে পারিনি কারণ ভেতরে একটা লাশ পড়ে আছে। সে কি? হ্যাঁ, কাল লাশ চেনার উপায় নেই, তবে আমার ধারণা ওটা দিলওয়ারই হবে। তুই তো কালোকে ভালো করে দেখেছিলি, চাইলে এখন গিয়ে দেখ, বুঝতে পারিস কিনা। কিরিটির কথায় সুব্রত ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। তালুকদার, আপনিও যান। তালুকদার আর সুব্রত বাড়িতে ঢুকতেই একটা জঘন্য গন্ধ পেল। বাড়ির দরজা জানলার কাঠ পোড়ার গন্ধের সঙ্গে মানুষের হাড় পোড়ার গন্ধ মিশে একটা দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। ওরা যখন ভেতরের ঘর অবধি পৌঁছালো তখনও আগুনের আঁচ স্পষ্ট অনুভব করল, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখল তারপর আর কোনো কিছুই অনুভব করার অবস্থায় রইল না। গতকাল রাতে যে ঘরটাতে সুব্রত আর দিলওয়ার মারামারি করেছিল ঠিক সেই ঘরটাতে মেঝের ওপর এখন একটা আধ জ্বলা লাশ পড়ে আছে। এক নজরে দেখলেই বোঝা যাচ্ছে কোনো অস্ত্র দিয়ে নয়, বরং তার ঘাড় ভেঙে তাকে মারা হয়েছে। ঘটনার ভয়াবহতা ভেবেই সুব্রতর গা বমি দিয়ে উঠল। সে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। তালুকদারও পালিয়ে এলো তার পিছন পিছন। এরা কি আদৌ মানুষ? এরা যদি নিজেদের দলের লোকের সঙ্গে এরকম করতে পারে তাহলে বাচ্চাদের সঙ্গে না জানি কি করছে। সেটাই তো বুঝতে হবে রে সুব্রত, যে এরা বাচ্চাদের নিয়ে কি করছে। টোপ ফেলতে হবে এবার, বড় টোপ। যাই হোক তালুকদার, আমাদেরকে এবার বেরোতে হবে। আপনি এই এলাকাটা একদল পুলিশকে 24 ঘন্টার জন্য মোতায়েন করে দিন, আর এই বাড়িটা সিল করে লাশটা ফরেন্সিক রিপোর্টে পাঠানোর ব্যবস্থা করুন। কিরিটি আর সুব্রত সেখান থেকে বেরিয়ে গেল। তালুকদারও সব নির্দেশ দিয়ে বেরিয়ে গেল। সেই দিনের ঘটনার পর প্রায় 4-5 দিন কেটে গেছে। এর মাঝে কিরিটি বেশ কিছু তথ্য জোগাড় করেছে, আর আজ সেই ব্যাপারে খোঁজ নিতে বেরোবে সুব্রত। তবে আজ সে বেরোবে ছদ্মবেশে। সুব্রত চটপট জামা বদলে সাধারণ লোকের মতো সেজে নিল। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোণে কালি, মাথার চুল রুক্ষ, গায়ে সাধারণ একটা ছেঁড়া ডোরা কাটা শার্ট আর মলিন একখানা ধুতি, পায়ে ক্যাম্বিসের জুতো। সুব্রত তার বাড়ির দরজা বন্ধ করে রাস্তায় এসে দাঁড়ালো। রাতের আকাশে ততক্ষণে তারা ফুটে উঠেছে। রাস্তায় কেউ কোথাও নেই। ধর্মতলার মোড় থেকে একটা ট্যাক্সি ধরল সুব্রত। ড্রাইভার নির্জন রাস্তা পেয়ে ঝড়ের বেগে গাড়ি ছোটালো। সুব্রত গাড়ির ব্যাক সিটে হেলান দিয়ে বসে চোখ বুঝল। চিতপুরের রাস্তাটা বিডেন স্ট্রিটের সঙ্গে যেখানে এসে মিলেছে তারই সামনে রয়েছে খালসা কেবিন। সেই কেবিনের সামনে ট্যাক্সিটা দাঁড় করিয়ে সুব্রত তাকে সেখানেই অপেক্ষা করতে বলে ভেতরে ঢুকে গেল। এই এলাকার এমন কমা একটা কেবিনের মধ্যেও বেশ উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে দেখে সুব্রত চমকে উঠল। সে চারিদিকে একবার ভালো করে নজর বুলিয়ে নিল। মস্ত বড় উনুনটা গনগন করে জ্বলছে। উনুনের ওপরে শিক কাবাব তৈরি হচ্ছে। পাশেই একটা মস্ত বড় লোহার কেটলিতে চায়ের জল ফুটছে। ভেতরে কতগুলো টেবিল ও টিনের চেয়ার পাতা। 10-12 জন নিম্ন শ্রেণীর কুলি, মজুর ও গাড়োয়ান বসে চা খাচ্ছে। ঘরের দেওয়ালে কতগুলো অশ্লীল ছবি টাঙানো। কাউন্টারের একপাশে দাড়ি গোফওয়ালা একজন মোটা মতো লোক খালি গায়ে কেবল লুঙ্গি পরে বসে বসে বিড়ি ফুঁকছে। একটা গ্রামোফোনে রেকর্ড বাজছে। পাশেই একটা কাঁচের আলমারিতে ডিশে সাজানো ডিম সিদ্ধ, ডিমের কারি, মাংসের কারি আর পরোটা। সুব্রত সেখানে 1 কাপ চা দিতে বলে একটা লোহার চেয়ারে বসে একটা
একটা বিড়ি ধরালো। একটা ছোকরা এসে ময়লা কাপে 1 কাপ চা দিয়ে গেল। সুব্রত চা খেতে খেতে ঘন ঘন রাস্তার দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ বাদেই ও দেখল 2 জন লোক, গুন্ডা গোছের লোক, এসে কেবিনে ঢুকলো। একজন একটু লম্বা, অন্যজন একটু বেঁটে। 2 জনের দেহই বেশ গাঁট্টা গোট্টা। বেঁটে লোকটার হাতে একটা পট্টি বাঁধা, পট্টিটার খানিকটা রক্তে লাল হয়ে উঠেছে। 2 জনেরই পরনে ময়লা পাতলুন ও হাত কাটা হাফ শার্ট। লোক দুটো কেবিনে ঢুকেই 2 কাপ চায়ের অর্ডার দিল এবং সুব্রতরই পাশের একটা টেবিলে বসল। সুব্রত কান খাড়া করে সজাগ হয়ে রইল। 2 কাপ গরম চা দোকানের ছোকরাটা এনে ওদের সামনে রাখল। লোক দুটো চা খেতে খেতে ঘন ঘন রাস্তার দিকে তাকাচ্ছে। সুব্রতর চায়ের কাপটা শেষ হয়ে গিয়েছিল। সে আর 1 কাপ চায়ের অর্ডার দিল। ইধার और 1 কাপ চায়। এমন সময় ওদের মধ্যে একজন দেওয়ালে টাঙানো বড় ঘড়িটার দিকে তাকিয়ে কথা শুরু করলো। আরে রাত্রি যে প্রায় 2:45, এখনো আসবার নামটি নেই। বেটাদের আক্কেল দেখলে প্রাণ জ্বলে যায়। বেটাদের টাকা আছে, তাই ভাবে যখন ইচ্ছে তখন আমাদের বসিয়ে রাখতে পারে। ব্যস্ত হোস না মানকে, ব্যস্ত হোস না। আরে বেশ তো বসে আছি এখানে, দোকান তো আর বন্ধ হচ্ছে না। আমাদের সাধের খালসা কেবিন। তবে তুই কিন্তু আজ মেয়েগুলোকে ভালো করে ক্লোরোফর্ম দিসনি মানকে, নইলে কি আর ওরা অমন করে জেগে ওঠে? আমার বাবা কোনোদিন ক্লোরোফর্ম দিয়েছে? তোরাটা আমি বরাবরই সবার নাকের ওপরে রেখে চলে আসি। ওইটুকু মেয়েগুলো যে ক্লোরোফর্ম পেয়েও চাঙ্গা হয়ে উঠবে তা আমি কি করে জানবো বল? হাতটা এখনো টনটন করছে শালা। ও ভাগ্যে প্রাণে বেঁচে গেছিস মানকে, না হলে মেয়েটা যা জোরে কাঁচের টুকরোটা গেঁথেছিল, আমি তো ভাবলাম আবার না অপারেশন করতে হয়। ওদের কথার মাঝখানে একজন এসে হোটেলে প্রবেশ করলো। লোকটা লম্বায় প্রায় 6.5 ফিট হবে, বলিষ্ঠ পেশিবহুল গঠন, পরনে গ্রে কালারের স্যুট, চোখে গগলস। লোকটাকে কেবিনে ঢুকতে দেখেই সঙ্গে সঙ্গে গোবরা ও মানকে উঠে দাঁড়ালো। 2 জনারই মুখে অদ্ভুত এক প্রকার হাসি দেখা গেল। স্যুট পরা লোকটা এগিয়ে গিয়ে কোণের একটা টেবিলে বসল। সঙ্গে সঙ্গে গোবরা ও মানকে লোকটার পাশে গিয়ে 2খানা চেয়ার নিয়ে বসল। লোকটার দাড়ি নিখুঁতভাবে কামানো, কিন্তু বেশ পাকানো গোঁফ আছে। কপালের দুপাশে একটু করে কাটা। সুব্রতর লোকটাকে দেখেই মনে হলো ও লোকটাকে চেনে, কিন্তু অনেক চেষ্টা করেও মনে করতে পারল না লোকটাকে ও কোথায় দেখেছে। সেই লম্বা লোকটা গোবরা ও মানকের সঙ্গে ফিসফিস করে কিসব কথাবার্তা শুরু করে দিয়েছে ততক্ষণে। সুব্রত তাদের কথাগুলো ঠিক বুঝতে না পারলেও গোবরা ও মানকের মুখ ও হাত নাড়া দেখে বুঝতে পারল কোনো বিষয় নিয়ে তাদের 2 জনের সঙ্গে লোকটার মতের গোলমাল হচ্ছে। হঠাৎ মানকে রেগে গেল। কেন? এখনই এখানে দিয়ে দিলেই তো লাটা চুকে যায়। কি আমার কুটুম এলো গো, 10 জায়গায় দাঁড় করিয়ে খালি হয়রান করা। লম্বা চশমা পরা লোকটাও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। অবুঝের মতো চেঁচামেচি করে কোনো লাভ নেই মানকে। আমার সঙ্গে চল। বিদেশের পাওনাদারের হাতে মালগুলো পৌঁছে গেলেই তোদের পাওনা তক্ষুনি পেয়ে যাবে। 1 মিনিটও দেরি হবে না। আয় আমার সঙ্গে। কথা বলতে বলতেই লম্বা লোকটা কেবিনের বাইরে চলে গেল। ওরাও লোকটার পিছন পিছন বেরিয়ে গেল। ওরা খালসা কেবিন থেকে বের হয়ে যেতেই সুব্রত উঠে পরে কাউন্টারে এসে চায়ের দাম মিটিয়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রাস্তার উল্টো দিকে একটা বড় বট গাছের নিচে অন্ধকারে একটা কালো রঙের সিডেন বডি গাড়ি দাঁড়িয়েছিল। লোকগুলো গাড়িটার দিকেই যাচ্ছে দেখা গেল। লোকগুলো গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিতেই সুব্রত একটু দূরে যেখানে তার ট্যাক্সিওয়ালা দাঁড়িয়েছিল সেখানে এসে ট্যাক্সিওয়ালাকে ডেকে সামনে যাওয়া গাড়িটাকে ফলো করতে বলে গাড়িতে উঠে বসল। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। আগের গাড়িটা চিতপুর রোড ধরে বাগবাজারের দিকে চলেছে। প্রায় হাত 15 দূরত্ব রেখে সুব্রত ট্যাক্সিও আগের গাড়িটাকে ফলো করে চলল। আগের গাড়িটা গিয়ে ঠিক চিতপুর ও বাগবাজারের মোড়ে একটা প্রকাণ্ড 4 তলা পুরনো বাড়ির অল্প দূরে এসে থামল।
সুব্রতও ট্যাক্সিওয়ালাকে গাড়ি থামাতে বলল। সুব্রত গাড়ির মধ্যে বসে বসেই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। বাড়িটার সামনে একটা লোহার গেট, গেটের সামনে ডান দিকে একটা লাইট পোস্ট। গ্যাস লাইটের আলো নিচের রাস্তার আশেপাশে এসে পড়েছে, তাতেই চারপাশ বেশ দেখা যায়। বাড়িটার দোতলা, তিনতলা, চারতলার সমস্ত জানালাই বন্ধ। মানুষের বসতি আছে বলে মনে হয় না, পুরনো পোড়ো বাড়ি বলেই মনে হয়। মানকে, গোবরা ও লম্বা লোকটা তিনজনে গাড়ি থেকে নামে। আগে আগে লম্বা লোকটা ও তার পিছনে মানকে ও গোবরা গেটের মধ্যে ঢুকে গেল। সুব্রত গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এগিয়ে গেল বাড়িটার দিকে। ওরা তিনজন এগিয়ে চলেছে। সুব্রত বেশ একটু দূরত্ব রেখে ওদের পিছন পিছন এগিয়ে চলল। গেটের কাছে যে লোকটা ছিল সেও ওদের সঙ্গেই ভেতরে গেল, তাই সুব্রতকে আটকানোর কেউ নেই। গেট পার হলেই একটা খোলা জমি, জমিটার দুপাশে টিনের শেড ঘর, কতগুলো লরি দেখা যায়। জমিটা পার হয়ে একটা ভেজানো দরজা ঠেলে লোক তিনটে বাড়ির মধ্যে ঢুকে গেল। সুব্রত দরজার সামনে এসে দরজাটা ঠেলে দেখল ওরা দরজাটা বন্ধ করেনি, খুলেই রেখে গেছে। মিনিট 2-3 অপেক্ষা করে সুব্রত দরজার ভিতর দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। ভেতরটা ভয়ঙ্কর অন্ধকার। পকেটে যদিও পেন্সিল টর্চ আছে, তবু আলো জ্বালাবার ভরসা হলো না। আস্তে আস্তে একটু একটু করে অন্ধকারটা চোখে খানিকটা যেন সয়ে গেল। সুব্রত পায়ে পায়ে এগোতে লাগলো, আর সঙ্গে সঙ্গে কানকে খাড়া করে রাখল কোনো শব্দ শোনা যায় কিনা। এগিয়ে যেতে যেতে ওর মনে হলো মাথার ওপরে কার যেন পায়ের চলার শব্দ পাওয়া যাচ্ছে। ও বুঝল লোকগুলো দোতলা দিয়ে আছে, কিন্তু দোতলায় যাবার সিঁড়ি কোথায়? যতদূর মনে হচ্ছে নিচের তলায় কেউ নেই। ও পকেট থেকে টর্চটা বের করে বোতাম টিপে আলোটা জ্বালাতেই দেখতে পেল যেখানে ও দাঁড়িয়ে আছে সেটা লম্বা একটা বারান্দা। সামনেই একটা প্রশস্ত উঠোন, তবে উঠোনের বেশিরভাগটাই আবর্জনায় ভর্তি। বারান্দার মেঝেতে 1 ইঞ্চি পরিমাণ ধুলো বালি জমে আছে। বেশ বোঝা যায় যে বাড়িটায় কেউ থাকে না, আর থাকলেও এমনভাবেই থাকে যে তাদের থাকার কোনো চিহ্নই তারা রাখতে চায় না। নিচের তলায় প্রায় 7-8টা ঘর, প্রত্যেকটা ঘরই খালি, ময়লায় ভর্তি। দরজাগুলোতে শিকল দেওয়া। আলো ফেলে ফেলে ঘুরতেই ও দেখতে পেল উপরে উঠবার সিঁড়ি। আর দেরি না করে টর্চটা নিভিয়ে অন্ধকারেই পা টিপে টিপে নিঃশব্দে ওপরে উঠতে লাগলো সুব্রত। উপরের তলাতেও ঠিক এমনই একটা বারান্দা। কোণের একটা ঘরের আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে খানিকটা আলো এসে বারান্দায় পড়েছে। সুব্রত পা টিপে টিপে দরজাটার দিকে এগিয়ে গেল। কাদের কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন। সুব্রত যে ঘরটা থেকে আলো আসছিল তার পাশের ঘরটাতে গিয়ে ঢুকল। ঘরটার এক কোণে একটা সবুজ ঘেরা টোপে ঢাকা আলো জ্বলছে। ঘরটা খালি, কেউ নেই সেখানে। ভাগ্যক্রমে ও দেখল যে ঘরে লোকগুলো কথাবার্তা বলছিল সেই ঘর থেকে এই ঘরে আসা যাওয়ার একটা দরজা আছে। সেখানে ভারী একটা পর্দা টাঙানো। সুব্রত চট করে ঘরটার চারপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিল। একপাশে একটা লোহার খাটে বিছানা পাতা আছে। একটা কাঠের আলমারি এক কোণে দেওয়াল ঘেঁষে দাঁড় করানো। এক কোণে একটা কুঁজো, কুঁজোর মুখে একটা গ্লাস উপুর করে রাখা। আর এক কোণে একটা লোহার সিন্দুক। একটা আলনায় গোটা কত কাপড়ও ঝুলছে। সুব্রত আস্তে আস্তে 2 ঘরের মাঝামাঝি দরজায় ঝুলন্ত পর্দার পাশে গিয়ে দাঁড়ালো। পাশের ঘরের লোকগুলো বেশ জোরে জোরেই কথা বলছে। তাহলে তোরা ঠিক জানিস তো মেয়েগুলো আর কোনো সমস্যা করবে না? হ্যাঁ সিংহ। যদি আজও তোরা মেয়েগুলোকে পাঠাতে না পারতিস তবে আজ বহু টাকা আমার হাতছাড়া হয়ে যেত। শাবাশ, খুব বাহাদুর। তাতে আর সন্দেহ কি সিংহ, কিন্তু বিদেশের পাওনাদারগুলো চটে যায়নি তো? না না,
আমি সন্ধ্যের সময় তাজ হোটেলে দেখা করেছি, বলেছি মাল জোগাড় হলেই কাল এসে সে নিয়ে যাবে। কিন্তু আমাদের দেনা পাওনার কি হবে সিংহ? কোচ পারবা নেই, টাকা সে আগাম দিয়েছে। এই ব্যবসায় ভরসাই হলো আসল। তাহলে আমাদের এবার টাকাগুলো দিয়ে ছেড়ে দিন সিংহ। হ্যাঁ, টাকা পাশের ঘরে সিন্ধুকেই আছে, এক্ষুনি এনে দিচ্ছি। তা ব্যস্ত কেন? সুব্রত বুঝল এখনই হয়তো সর্দার এ ঘরে আসবে। ও চটপট বড় আলমারিটার পিছনে গিয়ে দাঁড়ালো এবং লুকাবার আগেই সে দেখে রেখেছিল ঘরের আলোর সুইচটা কোথায়। যেখানে লুকিয়েছে তারই পাশে। অনায়াসেই হাত বাড়িয়ে সুইচটা পাওয়া যায়, আর আলমারির পাশেই সিন্দুকটা। একটু পরেই কে যেন ঘরে এসে ঢুকল। সুব্রত আলমারির পিছনে দাঁড়িয়ে পায়ের শব্দ শুনতে পেল। আগন্তুক এসে চাবি দিয়ে সিন্দুকটা খুলতে যাবে, হঠাৎ সুব্রত এসে তার সামনে দাঁড়ালো, হাতে তার উদ্যত পিস্তল। লোকটার বয়স 50-এর কাছাকাছি হবে, চোখ দুটো ছোট ছোট, কুতকুতে। সুব্রতর আবার মনে হলো সে লোকটাকে চেনে, কিন্তু কোথায় দেখেছে বুঝতে পারছে না। লোকটা হঠাৎ সুব্রতকে সামনে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় যেন, কিন্তু যেমন সে দাঁড়িয়েছিল তেমনি শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। টু শব্দটি করেছ কি পিস্তলের গুলি তোমার বুকে গিয়ে তোমাকে জমের বাড়ি পাঠাবে। লোকটার মুখে যেন একটা কুৎসিত হাসির রেখা খেলে গেল। সুব্রত জানত না যে যার সামনে সে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকটা কত বড় দুঃসাহসী, নৃশংস ও ভয়ঙ্কর। এর চাইতেও সংকটাপন্ন ভয়ঙ্কর মুহূর্তেও সে তার উপস্থিত বিবেচনা, শক্তি ও সাহস হারায়নি। লোকটা তার কুতকুতে, ভয়ঙ্কর, ধারালো ছুরির ফলার মতো দৃষ্টি নিয়ে কিছুক্ষণ স্থিরভাবে সুব্রতর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হেসে উঠল। লোকটা কিন্তু তেমনই হাসছে সে। সুব্রত ঘরের আলোটা লক্ষ্য করে একটা গুলি চালালো। ঝনঝন শব্দ করে মুহূর্তে ঘরটা নিশ্চিদ্র আধারে ভরে গেল। ইতিমধ্যে ওর হাসি শুনে পাশের ঘরের লোকগুলো অন্ধকার ঘরের মধ্যে ছুটে এসেছে। সিংহ, সিংহ কি হলো? একটা লোক রয়েছে ওই ঘরের মধ্যে, আমাদের অতিথি। লোক ঘরের মধ্যে? কোথা থেকে এলো? হ্যাঁ, ওই আলমারির দিকে। সুব্রত ততক্ষণে আলমারির দিক থেকে অন্ধকারে শিকারী বিড়ালের মতো দেওয়াল ঘেঁষে এগোচ্ছে দরজার দিকে। ওরে শয়তান, বেরিয়ে আয় জলদি, সিংহের গুহায় পা দিয়েছিস। কথা বলতে বলতে অন্ধকার তাক করে একটা ছুরি ছুঁড়ে মারল মানকে। ছুরিটা এসে লাগলো সুব্রতর বাঁ হাতে। সঙ্গে সঙ্গে রিভলভারটা ওর হাত থেকে মাটিতে পড়ে গেল। সুব্রত রিভলভারটা মাটি থেকে কুড়িয়ে নেবার আগেই কে একজন ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের উপর। সুব্রত এক ঝাঁকানি দিয়ে লোকটাকে ফেলে দিতে লোকটা অন্ধকারে সুব্রতর পা চেপে ধরল। সুব্রত আবার পড়ে গেল। ততক্ষণে আরও একজন এসে সুব্রতর উপর ঝাঁপিয়ে পড়েছে। ধস্তাধস্তি শুরু হয়ে গেল সেই অন্ধকারে। সুব্রত একজনের বুকে প্রচণ্ড একটা লাথি বসিয়ে দিল। লোকটা একটু দূরে ছিটকে পড়ল। সুব্রত সবে উঠে দাঁড়িয়েছে, হঠাৎ অন্ধকারে কে যেন তার মাথার উপরে একটা প্রচণ্ড আঘাত করল। সুব্রত চোখে অন্ধকার দেখে, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। খালি জ্ঞান হারানোর সময় সে কারোর এক প্রচণ্ড হাসির শব্দ শুনতে পেল। কতক্ষণ যে সুব্রত অজ্ঞান হয়েছিল তাও বলতে পারবে না, তবে আস্তে আস্তে একসময় একটু একটু করে ওর জ্ঞান ফিরে এলো। মাথাটা তখনও বেশ ভারী, ঝিমঝিম একটা ভাব। শরীরটা বরফের মতো জমাট বেঁধে গেছে, রক্ত চলাচল একেবারে বন্ধ। কিন্তু এসবের থেকেও বেশি যে জিনিসটা ওকে অবাক করলো তা হলো ওর চারপাশের পরিবেশ। ওর স্পষ্ট মনে আছে ওর যখন জ্ঞান হারিয়েছিল ও তখন একটা পুরনো বাড়ির দোতলায় ছিল, কিন্তু এখন ও রয়েছে একটা ফেরিঘাটের মতো জায়গায়। জায়গাটার সম্বন্ধে আর বেশি কিছু ওর পক্ষে দেখা সম্ভব নয়, কারণ
ওর শরীরটাকে এই মুহূর্তে উল্টো দিক করে একটা বড় লোহার পিলারের সঙ্গে বেঁধে রাখা আছে। কি খুব কষ্ট হচ্ছে না তো? সুব্রতর যে জ্ঞান ফিরেছে সেটা সিংহ আর ওর দলের লোকেরা সবাই খেয়াল করেছে। আরে চিন্তা নেই, আর একটু কষ্ট কর, খবর দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই তার প্রভু চলে আসবে। তারপর তো প্রভুর সামনেই ভৃত্যের পঞ্চত্ব প্রাপ্তি ঘটাবো। আমাদের কাজটা প্রভু ভৃত্যের নয়, ওইসব তোদের হতে পারে। সুব্রতকে কথা শেষ করতে না দিয়ে সিংহ আর ওর দলের লোকেরা হেসে উঠল। আরে রাখ তো, করিস তো এই টিকটিকি গিরি, ও আবার কাজ হলো নাকি? ওটাকে বলে ঘরের খেয়ে বোনের মোজ তাড়ানো। হ্যাঁ, সুব্রত আবার কিছু উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাছেই কোথাও একটা থেকে পিস্তলের গুলি চালানোর আওয়াজ এলো। পিস্তলের শব্দ পেতেই সিংহর দলের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। প্রায় 30-40 জন লোক, সবাই হাতে অস্ত্র নিয়ে তৈরি। এমন সময় সুব্রত তালুকদারের গলা শুনতে পেল। পুলিশ এই জায়গাটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। যদি প্রাণে বেঁচে থাকতে চাও তাহলে এক্ষুনি নিজের অস্ত্র ফেলে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করো। তালুকদারের কথা শেষ হওয়ার আগেই সিংহর দল থেকে কেউ একজন পাল্টা গুলি চালালো। তবে বোঝা যাচ্ছে ওরা এখনো পুলিশের লোকেদের দেখতে পায়নি, তাই ঠিক করে নিশানাতে গুলি লাগাতে পারছে না। এদিকে সুব্রত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। এমন সময় সিংহ একদম ওর সামনে এসে দাঁড়ালো। আমার দিলবারকে এই হাতেই মেরেছি আমি, কেবলমাত্র ওই ছেলেটার জন্য। তোদের কি মনে হয় আমি ওকে এমনি এমনি বাঁচিয়ে রেখেছি? জানের ভয় পায় না সিংহ, কিন্তু আমি বদলা চাই। কিরিটিকে ডেকেছি কারণ ওর চোখের সামনে ওর এই পেয়ারে লেজুরকে মারবো, তবেই আমার শান্তি। হয় কিরিটিকে পাঠা, না হলে এক্ষুনি গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো এই হারামিটাকে। কিছুক্ষণ দুদিক থেকেই আর কোনো শব্দ নেই। বেশ, আমি আর 3 গুনবো, তার মধ্যে কেউ না এলে আমি ওকে এখনই মেরে ভাসিয়ে দেব। একেবারে সামনাসামনি না হোক, আমাদেরকে যখন তোরা ঘিরে ফেলেছিস তাহলে দেখতেই পাবি কিভাবে মারছি একে। আসছি আমি। মুহূর্তের মধ্যেই ফেরিঘাটের জঙ্গল থেকে কিরিটি বেরিয়ে এলো, হাত দুটো উপরের দিকে তোলা। সে প্রথম ইঙ্গিতে বুঝিয়ে দিল সে নিরস্ত্র, কিন্তু কিরিটিকে আলোর সামনে দেখেই সুব্রত চমকে উঠল। সিংহকে অবিকল কিরিটির মতো দেখতে। হ্যাঁ, কিরিটির থেকে উচ্চতায় সিংহ আরো বেশি লম্বা, কিরিটির থেকে তার বয়সও বেশি, এমনকি কিরিটির থেকে সিংহর গায়ের রঙও একটু চাপা। কিন্তু এইটুকু পার্থক্য বাদ দিলে বাকি সব কিছু মিলে যাচ্ছে। সে আসলে কখনোই সিংহকে দেখেনি, কিন্তু কিরিটিকে দেখেছে, তাই এই মুখের আদল তার চেনা। এতক্ষণে সে বুঝতে পেরেছে, কিন্তু এ কি করে সম্ভব? সিংহর সাথে কিরিটির কি সম্পর্ক? সুব্রত আর কিছু ভাবার আগেই কিরিটির কথা শোনা গেল। তোমার যা সমস্যা সবই আমার সঙ্গে, তাই এর মাঝখানে সুব্রতকে আনার কোনো প্রয়োজন নেই। এমনিও দিলওয়ারের বাড়িতে আমি সুব্রতর সঙ্গে গেছিলাম, তাই মারতে হলে আমাকে মারো। তাহলে তো হিসেবে গরমিল হয়ে যাবে খোকা, আর সেটা আমি মানতে পারি না। কিসের হিসেব, কিসের শত্রুতা? তুমি তোমার কাজ করছো, আমি আমার কাজ করেছি। সমস্যা হলে আমাকে সরিয়ে দাও। শুধু নিরীহ কয়েকটা মানুষের প্রাণ নিয়ে কি লাভ? এই সালা, তোকে ভালোবেসে কাছে ডাকলাম কি তোর থেকে জ্ঞান শুনবো বলে নাকি? হ্যাঁ, তুই জানিস এখন অব্দি তোর জন্য আমার কত হাজার কোটি টাকা লোকসান হয়েছে? সিংহ আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু এমন সময় সুব্রত বেশ খানিকটা জোরে লোহার পিলারটাকে পিঠ দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করতেই সিংহর নজর এসে পড়ল তার উপর। আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিরিটি একটু নিচু হয়ে ঝুঁকে পায়ের বুটের ভেতর থেকে বার করে আনলো ওর ছোট্ট হ্যান্ডগানটা। আর মুহূর্তের মধ্যে পিছন থেকে সিংহকে জাপটে ধরে সে একেবারে তার মাথায় ঠিকিয়ে দিল হ্যান্ডগানটা। এবার বলো তো চাঁদ, হিসেবে গরমিল হচ্ছে কি?
এবার ভ্যাল, তোর হাতের ওই চকচকে জিনিসটা ফেলে দে। সিংহকে এক প্রকার জোর করেই হাতের ছুরিটা ফেলালো কিরিটি। তাকে আর সিংহকে ওই অবস্থায় দেখে সিংহের দলের লোকটা প্রায় দৌড়ে আসছিল ওদের দিকে। হঠাৎ কিরিটি আবার কথা বলল, কেউ এক পা বাড়িয়েছিস কি আমি এখানে ট্রিগার চালিয়ে দেবো, তারপর যদি নিজেও মরি তাতেও কোনো আফসোস নেই আমার। তার সেই কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। চোখের নিমিষে জঙ্গলের চারিদিক থেকে পিলপিল করে বেরিয়ে এলো পুলিশ। তারা এসে একে একে সব সদস্যদের গ্রেফতার করেছে। তালুকদার এগিয়ে এসে সুব্রতকে বাঁধন মুক্ত করছে। এমন সময় হঠাৎ সিংহ আবার কথা বলল, প্ল্যানটা কি? আমাকে না মেরে বাড়িতে নিয়ে গিয়ে কি সাজিয়ে রাখবে নাকি? না, তবে প্ল্যান একটা আছে। কিরিটির কথা শেষ হবার আগেই সিংহ হঠাৎ একটা পেঁচে ধাক্কা দিয়ে কিরিটিকে একদিকে ফেলে দিল। তারপর কোমর থেকে তার পিস্তলটা বার করে সোজাসুজি তাক করলো কিরিটির দিকে। এবার এবার কেমন লাগছে খোকা? তারা যেখানে আছে সেখান থেকে গঙ্গা মাত্র 1 হাতের দূরত্ব। কিরিটি সেটা দেখেই বোধহয় একটু পিছিয়ে গেল। যাই হয়ে যাক, সে সিংহকে এবার আর হারাতে চায় না। তার অনেক প্রশ্নের জবাব চাই। আমি কিন্তু এগুলোর কোনোটাই চাইনি। কিন্তু কিন্তু আমি চাইছি, আর তোর কথা অনেক ভেবেছি, অনেক। তাই তো এতদিন তুই বেঁচে আছিস। কিন্তু তুই শালা আমাকে বড্ড জ্বালিয়েছিস। আর নয়, মর এবার। কথা শেষ করতেই সে পিস্তল চালিয়ে দিল, কিন্তু সে খেয়াল করেনি উল্টো দিক থেকে আরো একটা বন্দুকের নিশানায় সেই ছিল। হ্যাঁ, সুব্রত পাল্টা গুলি চালিয়েছে, বা বলা ভালো এরকম কিছু একটা হতে পারে ভেবে সেই হয়তো আগেই গুলি চালিয়েছে। কিন্তু এটার পরে যেটা হলো সেটার কথা ওরা দুঃস্বপ্নেও ভাবেনি। কিরিটি মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথায় গুলি লেগেছে, কিন্তু সিংহর শরীরে কোথায় গুলি লেগেছে সেটা আর দেখার সুযোগ নেই, কারণ অকস্মাৎ গুলির ধাক্কাতে সে উল্টে পড়েছে গঙ্গার জলে। কিন্তু তখন আর সেসব দেখার কারোর সময় নেই। সুব্রত আর তালুকদার দৌড়ে এসেছে কিরিটির কাছে, কিন্তু তার চোখের পাতা বন্ধ। সুব্রত পরীক্ষা করে দেখল হৃদযন্ত্র নিশ্চল। কেটে গেছে বেশ কয়েকটা দিন। কিরিটি হাসপাতাল থেকে ছুটি পেয়েছে আজই। শরীর বেশ খানিকটা চাঙ্গা হলেও মন কিন্তু ভালো নেই। কিরিটি বাড়িতে ঢুকতেই দেখতে পেল তালুকদার তার জন্য অপেক্ষা করছে। আসুন আসুন, এখন কেমন বোধ করছেন? সেটা তো আপনার উপর নির্ভর করছে। মানে কেন? আপনাকে যা যা খবর আনতে বলেছিলাম সেগুলো কি এনেছেন? আনলে ভালো লাগবে, না হলে খারাপ। কথা বলতে বলতেই সুব্রত তাকে নিয়ে এসে একটা চেয়ারে বসিয়ে দিল। সেদিন সিংহর চালানো গুলিটা কিরিটির কানের পাশে এসে লেগেছিল। আঘাত বেশ গুরুতরই ছিল। 1 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর এখন কিছুটা সুস্থ হলেও ডাক্তাররা ওকে ছাড়তে চায়নি, কিন্তু ও এক প্রকার জোর করেই বাড়ি ফিরেছে। ওদের কথার মাঝখানে কৃষ্ণা ঘরে ঢুকলো। জঙ্গলিকে বলে দিয়েছি সবার জন্য 1 কাপ করে কফি করতে। তালুকদার বাবু, আপনি এবার খুলে বলুন তো কেসটা কি? সুব্রতকে আমি জিজ্ঞাসা করে করে ক্লান্ত হয়ে গেছি। আমায় কিছুই বললো না, এমনকি আমাকে আপনার সাথে দেখাও করতে দিচ্ছিল না। আসলে আমরা কেউ ঠিক করে জানি না পুরো ঘটনাটা কি, সেটা জানেন একমাত্র কিরিটি বাবু। ব্যাস হয়ে গেল। উনি তো মুখে কুলু পেটেছেন। এখানে যে কখন কি হয় আমি কিছুই বুঝতে পারি না। এই তো কয়েকদিন আগে ভোরবেলায় একটা লোক 2 বাচ্চা মেয়েকে নিয়ে এসে জিজ্ঞাসা করলো কিরিটির ব্যাপারে। ও বাড়ি ফিরতে ওকে সবকিছু বলাই, ও আবার যে সেই বেরিয়ে গেল, সেই থেকেই ওর মুখ বন্ধ। আর তারপর তো সোজা হাসপাতালে। ভোরবেলায় আপনার বাড়িতে অচেনা লোক এসেছিল, তাও বাচ্চা মেয়ে নিয়ে? কে তিনি? আমি জানি না। ওনার নাম জিজ্ঞাসা করেছিলাম, তবে উনি কিছু বলেননি। একটা চিঠি দিয়ে গেছিল কিরিটির জন্য। চিঠিটা আমি ওকে দিয়েওছিলাম। ও তো সেই চিঠিটা পড়ে বেরিয়ে গেল। কৃষ্ণার কথা শুনে তালুকদার আর সুব্রত দুজনেই একটু চমকে কিরিটির দিকে তাকালো। সেদিন ভোরবেলা আমার বাড়িতে সিংহ এসেছিল। আসার কোনো প্রয়োজন ছিল না, তবে আমাকে ওর ক্ষমতা দেখানোর জন্যই আমার বাড়ির ভেতর অব্দি আসার রিস্কটা নিয়েছিল। চিঠিটা আগের মতোই সতর্কবাণী বা হুমকি গোছের চিঠি ছিল। তো ওই চিঠিটা পড়েই আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে ওরা এখনো ওই চিতপুরের এলাকাটা ছেড়ে বেরোয়নি।
তাই আমরা যদি এই এলাকাটাকে ভালো করে নজর রাখি, নিশ্চয়ই ওদের দলের কাউকে না কাউকে ধরতে পারবো। আর আমাদের সুবিধা ছিল, সুব্রত আর বিতান দুজনেই ওদের দলের কিছু লোককে দেখেছিল। তাই 3-4 দিন সুব্রত আর বিতান একসাথে আড়াল থেকে খেয়াল রাখছিল। আবার আমি আমার কিছু খোঁচরদেরকে ওদের এলাকায় পাঠিয়ে জানতে পারলাম সিংহ আবার মেয়ে পাচার করবে। আমি সঙ্গে সঙ্গে সেই সুযোগটা ব্যবহার করেছিলাম। আমি জানতাম সুব্রত ছদ্মবেশে থাকলেও সিংহ ওকে ঠিক চিনতে পারবে, তাই সুব্রতকে আমি ওই এলাকায় পাঠালাম। সিংহ দিলবারের মৃত্যুর বদলা নেবেই, তাই সুব্রতকেই টোপ হিসেবে কাজে লাগালাম। কিন্তু ঘটনা যেভাবে ঘুরে যাবে তা বুঝতে পারিনি। কিন্তু বাচ্চা মেয়ে পাচারের ক্ষেত্রে এরকম ঘটনা কখনো ঘটে? সুব্রত যে বলেছিল বিতান ওদের কাছ থেকে পালিয়ে আসার পরেও আবারও ওরা বিতানকে ধরতে চাইছিল, সেটা কেন? এরা কেবল মেয়ে পাচারকারী নয় কৃষ্ণা, এরা এই মেয়েগুলোর শরীরে এক ধরনের নিষিদ্ধ ড্রাগ লুকিয়ে পাচার করত। মেয়েগুলোকে অজ্ঞান অবস্থায় কিছু একটা খাইয়ে দিত এবং সেই খাবারটার মধ্যেই এই ড্রাগের ক্যাপসুলটা থাকতো। পরে এই মেয়েগুলোকে বিদেশে নিয়ে গিয়ে সেই ক্যাপসুলটা তাদের শরীর থেকে বের করে নিত আর মেয়েগুলোকে বিক্রি করে দিত। তার মানে বিতানের শরীরে এখনো ওই নিষিদ্ধ ড্রাগ আছে? না, বিতানের শরীরে সেরকম কিছু ডাক্তার পায়নি। সমস্যা সেটা নয়, সমস্যা হলো ওদের লোকগুলোকে ধরলেও আমরা এখনো মেয়েগুলোকে কোথায় কোথায় পাচার করা হয়েছে সেই খবর বার করতে পারিনি। ও, তো তালুকদার বাবু সেই জন্য এসেছেন? না, উনি এসেছেন অন্য কাজে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সেদিন কি ভোরবেলা সিংহকে দেখেছিলে? না, আসলে আমি সরাসরি কাউকেই দেখিনি। উনি এত ভোরে এসেছেন তখনও ঠিক করে আমি বিছানা ছাড়িনি, তাই জঙ্গলি ওদেরকে নিয়ে এসে বসিয়ে আমাকে খবর দিয়েছিল। আমি নাম জানতে চাইলে বলেছিল, কিছু জানাইনি। আমি যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম ওনারা চলে গেছেন, আর জঙ্গলিকে বলে গেছিলেন আমাকে চিঠিটা দেওয়ার জন্য। কেন বলো তো? তুমি তো ওকে সামনাসামনি দেখেছো। না, সেটাই আসল সমস্যা। আপনি জেনেছেন ওই বাড়িগুলো কার জায়গায় তৈরি বা কার নামে তৈরি? আপনি বললে বিশ্বাস করবে না, চিতপুর রোডে সব মিলিয়ে 5খানা বাড়ি, বাগবাজারে 2খানা বড় বড় গুদামঘর, সব আপনার নামে কেনা। এমনকি ওই ফেরিঘাটের জায়গাটাও আপনার নামে কেনা। গোটা ঘর জুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। সেটা কি করে সম্ভব? আমি তাহলে ঠিক ধারণাই করেছিলাম। কি ধারণা? আমি ছোট থেকেই মায়ের কাছেই মানুষ। আমি কখনো আমার বাবার সম্বন্ধে কিচ্ছু জানতাম না, জিজ্ঞাসাও করিনি কখনো। কিন্তু মা চলে যাওয়ার পর একদিন কিছু কাগজপত্রের মধ্যে আমি একটা ছবি পেয়েছিলাম, একটা বাচ্চা ছেলেকে কোলে একটি লোকের ছবি। আমার দাদু বলেছিলেন এই ছবির লোকটি আমার বাবা। স্বভাবতই আমি ভেবে নিয়েছিলাম বাচ্চা ছেলেটি বোধহয় আমি। দাদুকে জিজ্ঞাসা করে জেনেছিলাম আমার বাবা কোনো এক গোপন কাজে গিয়ে আর ফিরতে পারেননি। এখন বুঝতে পারছি গোপন কাজটা কি ছিল, আর ওই বাচ্চা ছেলেটি আমি ছিলাম না। তুমি কি বলছো? কে ছিল বাচ্চাটা? তুমি কি করে জানলে? ওই জায়গাগুলো তোমার নামে কেনা কেন? হয়তো আমার বাবাই নেকড়ের থাবা দলের সৃষ্টি করেছিল, আর এখন তারই সিংহের পদে ছিল আমার দাদা। ওই বাচ্চাটা আমার দাদা ছিল কৃষ্ণা। তুমি তো সিংহকে দেখোনি, দেখলেই বুঝতে পারতে তাকে দেখতে অনেকটাই আমার মতো। তবে জায়গাগুলো আমার নামে কেন সেটা আমি বলতে পারবো না। হয়তো হয়তো পুলিশের চোখে ভুলে যাওয়ার জন্য, আর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। আমাকে এত সতর্ক বার্তা দেওয়ার কারণ এবার বুঝতে পারছি সুব্রত। সবই বুঝলাম, কিন্তু আর কিন্তুর কিচ্ছু নেই সুব্রতবাবু। আপনি সেদিনকে গুলি না চালালে আজ আমরা কিরিটি বাবুকে চোখের সামনে পেতাম না। আর ওদের দুষ্কর্মেরও তো কিছু কম নেই। যে গুদামঘর দুটো পাওয়া গেছে তার মধ্যে একটা পুরোটা আগুনে জ্বলে গেছে, আর সেখান থেকে বেশ কিছু মানুষের হাড় কঙ্কালের টুকরো পাওয়া গেছে। ইস, এরা কি ভয়ঙ্কর নৃশংস! তাহলেই ভাবুন, সুব্রতবাবু যা করেছেন একদম ঠিক করেছেন। যাই হোক, আজ আমি উঠি। তালুকদার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কি মনে পড়তে ফিরে দাঁড়ালেন। কিরিটি বাবু, আপনাকে একবার মর্গে আসতে হবে। কেন? সিংহর লাশ শনাক্ত করতে। সেদিন আপনাকে হাসপাতালে ভর্তি করার পর আমরা গিয়ে ওই এলাকাটা ভালো করে খোঁজ করেছিলাম। ওখানে কোনো ডেড বডি পাইনি, কিন্তু ওখান থেকে একটু এগিয়ে যেতেই আমরা ডেড বডিটা খুঁজে পেয়েছিলাম। হয়তো জলের তোরে ভেসে এসেছিল। যদিও সিংহর দলের অনেক লোকই দেখেছে, তবুও আপনি যা বলছেন তাই যদি হয়, তাহলে আপনি তো তার পরিবারের লোক, সে সূত্রে তো আপনারও যাওয়া উচিত। কিরিটি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কৃষ্ণা তাকে থামিয়ে দিল। কিরিটি যদি পরিবারের লোক হয় তাহলে সেই সূত্রে উনি আমারও পরিবার। আমি বলছি তালুকদার বাবু, আপনাদের যা ব্যবস্থা আছে আপনারা নিন, আমরা কেউ ওই লাশ দেখতে যাব না। হ্যাঁ, ব্যাস আর কি। যান তালুকদার বাবু, আমি দুপুরের লাঞ্চটা সেরে ফিরবো, আসবেন আবার।
শুনছিলেন আমাদের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের অবগুণ্ঠিতা অবলম্বনে সিংহের ডেরায় কিরিটি। আজকের গল্পের সূত্রধার আমি কৌশিক। গল্প পাঠে ও সুব্রতর চরিত্রে অভিজিৎ, কিরিটির চরিত্রে ব্রতদীপ মুখার্জি, সিংহের চরিত্রে শুভদীপ নাথ, তালুকদারের চরিত্রে দীপম, মিয়ার চরিত্রে নীল, গুন্ডা দিলওয়ারের চরিত্রে বিপুল, মানকের চরিত্রে আসঞ্জন, গোবরার চরিত্রে রমাকান্ত, ডক্টর বোস মলয়দা, অমিয়া দেবী ঐন্দ্রিলা, কৃষ্ণা, রূপা, বিতান, অধ্যায়, রানু, সৌমিলি, শিশির, রাজ চক্রবর্তী। গল্পের অ্যাডাপ্টেশন ঐন্দ্রিলা সামন্ত, শব্দ সংযোজন সুদেশনা, আবহ ফোনিক্স অডিওভার্স। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।